আমি বলছি স্যার, আমি কিছু জানি না। সত্যি বলছি স্যার, আমি কিছু জানি না। বলছি স্যার, বলছি আমি সব বলছি। আপনার বোনের বাক শক্তি কেড়ে নিয়েছে। বলতো আমায় তুমি বাঁচাও, বলতো চিৎকার করবেন না, এটা আপনার বাড়ির বউ কখনো নয়। ছেড়ে দেন ইন্সপেক্টর। সত্যমানের বাড়িতে আগুন লাগিয়েছে, ওর বোনের শিরোধারী করার চেষ্টা করেছে, তাই ওকে আমি কোনোভাবেই ছাড়তে পারি না। সমস্ত ক্ষতিপূরণ আমি আপনাকে দিয়ে দেবো, আপনি ওকে ছেড়ে দেন। সমস্ত ক্ষতিপূরণ আপনি দিয়ে দেবেন, তাই না? তাহলে ফিরে দিন আখির যা ক্ষতি হয়েছে। ভালো কবি সত্যমন আছে আর অধনী ঘোষ। ওসব আমি কিছু জানি না, বিশ্বাস করুন, ওসব আমি কিছু জানি না। জানে ওকে পিটিয়ে আমি আদায় করে নেবো সমস্ত গোপন তথ্য। আপনি কিন্তু আগুন নিয়ে খেলা করছেন। যে আগুন আপনি দেশের বুকে চালিয়ে দিয়েছেন, আগুন নিয়ে খেলতে হবে। আমি জানতে চাই অঞ্চলকে আপনি ছাড়বেন কিনা। খবর থাকে আপনি কোর্ট থেকে যে ছাড়িয়ে নিয়ে যান, বিপ্লব চৌধুরীর হাত থেকে নয়। আপনার করণে নিউজ আপনি খুলে পারেন পারেন পারেন, আপনি যখন এখানকার এমএলএ, আপনি রাজনীতির ক্ষমতাকে কাজে লাগিয়ে অনেক কিছু করতে পারেন, অনেক কিছু কিনে নেওয়ার ক্ষমতা আপনার কাছে। কিন্তু একটা কথা মনে রাখবেন, এই জিএসপি বিপ্লব চৌধুরীর কাছ থেকে আপনি জিএসপির পদটা কিনে নিলেও এই বিপ্লব চৌধুরীর কাছ থেকে আপনি দিলে মনুষ্যত্ব কোনোদিন কেড়ে নিতে পারবেন না। শুনে রাখুন, আমার ভাই অঞ্চলকে যদি আপনি ছেড়ে না দেন, তাহলে আপনার ওই ছোট ছোট মনটা না আমি বিন্দুমাত্র ক্ষতি হয় এমএলএ বলে আপনাকে আমি ছেড়ে দেবো না। আপনার স্বেচ্ছাচারিতা এই দেশের বুকে অনেক রক্ত ঝরেছে, বহু নারী চোখে জল মিশে আছে এই দেশের মাটিতে, কান্নায় কোলা হলে ছেয়ে গেছে এই দেশের আকাশ বাতাস। তাই তার প্রতিকার করতে ওই সমাজ বিরোধী কালপিটটাকে আমি আপনি কি করছেন? এবার সারা এলাকায় আগুন জ্বলে উঠবে। চলো আগুন, বেশ, তবে এদের আমি কাউকে ছাড়বো না। তাই চলুন জিএসপি বিপ্লব চৌধুরী, আপনার কথা মতো আপনার কথা মতো আমার হাতে উঠছে উঠো। আমিও দেখবো এবার এবার চারিদিকে ভরে যাও। দেখবো দেখবো এবার। আরে তোমার যত কথা জিএসপি বিপ্লব চৌধুরী ছুটে আছে, দুর্যোধন কামুরির চ্যালেঞ্জের মোকাবিলা কোনো ভয় নেই রে ভাই। যেমন করেই হোক আজ রাতের মধ্যে তোকে আমি এখান থেকে ছাড়িয়ে নিয়ে গিয়ে আমি প্রমাণ করে দেবো বিপ্লব চৌধুরীর উঁচু মাথাটা মাটির সাথে মিশিয়ে আমিও দেখবো কেমন করে তুমি ছাড়িয়ে নিয়ে যাও এই কালপিট ভাইটাকে। ভাই রাস্তাটাকে নিয়ে গিয়ে 24 ঘন্টা বন্দি করে রাখবে। আমি কখনোই কাজ করবো না। দয়া করুন, আপনি নিজের সর্বনাশ করবেন না। রঞ্জন বাবুকে ছেড়ে দিয়ে আপনি এমএলএর পায়ে ধরে ক্ষমা চেয়ে নিন। সেটা বই কথাটা দ্বিতীয়বার উচ্চারণ করলে আপনাকে আমি সাসপেন্ড করতে বাধ্য হব। আপনি এই পোশাকটা পরার আগে আপনি আইনের কাছে শপথ নিয়েছিলেন নিজের প্রাণ দিয়ে রক্ষা করবেন এই জনগণকে। তাহলে আজ পর্যন্ত কেন একটা অন্যায়ের আপনি প্রতিবাদ করলেন না? প্রতিবাদ কেমন করে করবো স্যার? এদেশের রাজনীতি তো শাসন ব্যবস্থার আগে ভঙ্গ করে রেখেছে। বেশি কিছু আইনি ক্ষমতা দেখাবে
এমন জায়গায় ট্রান্সফার করে দেবে যে সারা জীবন চোখের জল ফেলা ছাড়া কোনো উপায় থাকবে না। এতই যদি ভয় তাহলে পুলিশের সামনে নিয়েছিলেন কেন? এই জনগণকে ভয় দেখিয়ে ঘুষ নেওয়ার জন্য? হ্যাঁ স্যার, হ্যাঁ, অধিকাংশ পুলিশ অফিসারদের মতো আমিও ঘুষ নিই। কিন্তু কেন নিই জানেন? কেন না? এদের যে চোর গুন্ডা চোরাকারবারি সবাই নেতাদের ফলো করতো। ওরা অপকর্ম করার আগে থানা বলে আমায় ঘুষ দিতে আসবে। আপনি বেশি সতর্ক রাখাবেন, আপনার বাচ্চাটা কিডন্যাপ হয়ে যাবে। আপনি আদর্শ আগে থাকবেন, আপনার স্ত্রীর ওপর বলাৎকার হয়ে যাবে। কিন্তু তার প্রতিকার তো আমাদেরই করতে হবে, তাই না মিস্টার দত্ত? আমি আপনাকে রিকোয়েস্ট করছি মিস্টার দত্ত, আপনি আমাকে একটু হেল্প করুন। আমি 7 দিনের মধ্যে দুর্যোধনকে পুরো ব্যাংক থেকে আমি টেনে তুলে ধরবো। রঞ্জন যদি সমস্ত গোপন তথ্য ফাঁস করে দেয় তাহলে তো আমিও এই যে কি এত ভাবছেন মিস্টার দত্ত? না মানে স্যার আমি ভাবছিলাম স্যার আপনাকে সমস্ত রকম হেল্প করতে আমি রাজি। থ্যাংক ইউ। আমি 3 মাসের জন্য এখানে এসেছি, আর এই 3 মাসের মধ্যে দুর্যোধন গাঙ্গুলির পুরো ব্যাংকটাকে আমি টেনে তুলে ধরে আমি আমার সমস্ত কাজকে হাসিল করতে চাই। হ্যাঁ, হ্যালো, বিপ্লব চৌধুরী স্পিকিং। হ্যাঁ স্যার, আমি দুর্যোধন গাঙ্গুলির একজনকে অ্যারেস্ট করেছি। না স্যার, কোনোভাবেই আমাকে ছাড়ছি না। আপনি যদি আমাকে একটু হেল্প করেন তাহলে আমি পুরো ব্যাংকটাকে টেনে তুলে ধরবো স্যার। ওকে স্যার, আজ রাতে আমি আপনার সাথে মিট করছি। ওকে স্যার, গুড নাইট। ওকে। আমায় যেতে দাও বলছি, নইলে কিন্তু আমি আর একটা কুরুক্ষেত্র বাঁধিয়ে দেবো। এ কি? কিসের চিৎকার? নয় স্যার, এ আমার অনহংকার। পাপের বিনাশ করতে নব ভারতের মাঝে আর একটা ভয়ঙ্কর কুরুক্ষেত্রের আহ্বান। এ কি? কে আপনি? আমি অর্জুন। হ্যাঁ, আমি সেই অর্জুন যার একমাত্র শিশু পুত্রকে ওর আধুনিক কুরুক্ষেত্রে চক্ষুরি মাঠে ওই সপ্তরথীর দল ভরে হত্যা করেছে স্যার। আর সেই জন্যই তো আমার কান্নে আজ শক্তিহীন দুর্বল হয়ে পড়েছে। এই যে কে আপনি? স্যার, ওটা একটা বদ্ধ পাগল, ওকে দেখেও বুঝতে পারছেন না। এই বাগা, যা ভাগা এখান থেকে, ভাগ। তুমি সেই সপ্তরথীর আরেকজন না? অমি হত্যার আরেক ঘাতক না তুমি? কি আজে বাজে কথা বলছিস? আমি তো পুলিশ অফিসার পুরান দত্ত। না, তুমি কর্ণ। ওই সাচী ক্ষমতা দ্বন্দ্বে মত্ত হয়েছে মহাপাপ তুমি করেছো। আর সাজা তুমি পাবে। মহাভারতের কর্ণের মতো তোমারও জীবন রথ একদিন সত্যের মেদিনী গ্রাস করবে। আর সেদিন এই অর্জুনের গান্ডীব তোমার বক্ষ ভেদ করে তোমার মতো মহাপাপীকে বিনাশ করবে। পাগলা! কিন্তু তার জন্য তো একটা কৃষ্ণ প্রয়োজন। একটা কৃষ্ণ না হলে কে অর্জুনের সারথি হবে? পাপ পুণ্যের এই ধর্মযুদ্ধে যে একটা কৃষ্ণ না হলে অর্জুনের যুদ্ধ জয় হবে না। এই যে স্যার, আপনি আমার কৃষ্ণ হবেন, আমার ধর্মযুদ্ধের সারথি হবেন আপনি। তুমি আমি চ্যালেঞ্জ করে বলছি স্যার, আপনি যদি কৃষ্ণ হয়ে আমার সঙ্গে থাকেন, আমি আবার নতুন উত্তমে আমার গান্ধীর নিয়ে উঠে দাঁড়াবো। পাপের বিনাশ করতে নব ভারতের ইতিহাসে সৃষ্টি করবো আর একটা নতুন কুরুক্ষেত্র। আমি সূর্যাস্তের পূর্বে জয়দেবকে বধ করবো। মেদিনী গ্রাস করার আগে আমি কর্ণকে চলে বানাবো। ওই সপ্তরথীর মধ্যে যাবে একাই হত্যা করে আমি আমার অভিযুক্ত প্রতিবাদ দেবো। তবে কি আপনি রিপোর্টার সত্যবান রায়? না, আমি বালকবির সেই হতভাগ্য পিতা যার একমাত্র পুত্রকে ওই দুর্যোধনের দল নির্মম ভাবে হত্যা করেছে স্যার। দুর্যোধন গাঙ্গুলি
এত মহা পাপ করে আজও বহাল তো বিয়াতে বেঁচে আছে। থাকবেই তো, থাকবেই তো। এই যুগে যে ভিন নেই, তাই উরু ভাঙার কোনো ভয় নেই, কোনো ভয় নেই। কিন্তু সত্য আছে, ক্ষমতার দ্বন্দ্ব বড় ক্ষণস্থায়ী। আজ পর্যন্ত কোনো কালে কোনো মহাপাপী পাপ করে রেহাই পায়নি, আর ওই শয়তানের তরে পাবে না। ন্যায়ের বিচার ছাড়াই সত্যই চুল চিরা বিচারে ওই দুর্যোধনের পাওয়া যায়, কিন্তু তাদের কিছু কর্মের সাজা পাবে। তা না হয়েছে আধারবীর শান্তি পাবে না স্যার। কিছুতেই না, কিছুতেই না, কিছুতেই না। আমরা সুন্দরী মুখ ফেটে একবারে মরে যাবো। সে কি কথা, মরবি কেন? আমার মনে অনেক দুঃখ, কিন্তু ভাঙলে আমার কেউ নেই। তাই বুঝি? আমি না বেঁচে থেকেও মরে গেছি ভাই। তোমার প্রেমে আমি ডিমান্ডে এসে হাবুডুবু খাচ্ছি, কখনো হাসছি, কখনো কাঁদছি। এবার বুঝি তোমার প্রেমে আমি পাগল হয়ে যাবো। আরে 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 আরে, এ কি করছিস? মাঠের মাঝি এইভাবে কান্নাকাটি করে লোক কি বলবে কি? আজ না আপনার জনসভা। বুঝি বুঝি তো জনসভা নাই পেলাম, চলে জনসভায় জল খাবো। ও, আমি কি একবার বলেছি যে তোমাকে আমি বিয়ে করবো না? তুমি বিয়ে করবে? নিশ্চয়ই করবো। আমার দিদি আছে, এই যাত্রার জন্য ভাই বাঁচিয়ে দিলে তোমার আমার বিয়ে হবে, পুনঃসজ্জা হবে। ও সাদের বউ বানাইলো মোরে বই রাখি, ও সাদের বউ বানাইলো মোরে বই রাখি, সাদের বউ বানাইলো মোরে বই রাখি। এই সুযোগটা কাজে করে দিস রে ভাই। আমার প্রথম পক্ষের বউটা তো দিয়ে ওরে হারামজাদা তো, আমি যদি একটু বিয়ে করি যাবো তো দিদি হবে। হাওয়া হাওয়া এ হাওয়া এ হাওয়া হাওয়া রে, ধরতে হাওয়া এ হাওয়া এ হাওয়া হাওয়া রে, তিনে ধরতে নড়ে মোরা বাজা যায়, এই তিনে ধরতে নড়ে মোরা বাজা যায়, বাজা যায় রে। হাওয়া হাওয়া এ হাওয়া এ হাওয়া ধরতে হাওয়া হাওয়া এ হাওয়া এ হাওয়া ধরতে এই তিনে ধরতে নড়ে মোরা বাজা
না কি না, কখনই আমি তোমাকে গ্রহণ করতে পারি না। তুমি আমার ছাত্রী, তোমাকে আমি বোন বলে রেখেছি। কখনোই আমি তোমাকে আমার স্ত্রী স্বীকৃতি দিতে পারবো না। ওই সিঁদুর আমি মানি না। অন্যের ওপর ওদের অপরাধী সাজিয়ে ওরা জোর করে তোমার স্মৃতিতে পড়াতে বাধ্য করেছে। ওই কলঙ্কিত সিঁদুর, ওই সিঁদুর আমি নিজে রাখে তোমার দুজন মেয়ে ঝরে পড়ো বছরের ধারা। তবু আমি তোমাকে স্ত্রী বলে স্বীকার করবো। কেন করবো? তোমার সুখ, স্বপ্ন, আশা, ভালোবাসাকে খুন করেছো। তুমি তো আমাদের ভাই বোনের মধুর সম্পর্কে ছিটিয়ে দিয়েছো কলঙ্কের সাথে। আমি নাকি তোমার নারী ভুল করে তোকে প্রমাণ করে দিয়েছি। তোমরা কি বলো? কে কে তোমার সর্বনাশ করেছে? বলো কি বলো? তোমার সর্বশক্তি দিয়ে তুমি অন্তত একটি বার বলো, কে কেড়ে নিয়েছে তোমার নারী জীবনের অমূল্য সম্পদ? আমি এই মেয়েটাকে ধর্ষণ করে তোর কাঁধে তুলে দিয়েছি। এই কথাটাই তো তুই বলতে চাস, তাই না রে ভাই? কেন এসেছো এখানে? আমি জানতে এসেছি আর কত তুই এই মেয়েটাকে কাঁদাবি। কেন তুই একে এখনো তুই স্বীকৃতি দিচ্ছিস না? সেই কৈফিয়ত আমি তোমাকে দিতে পারবো না দাদা। দিতে হবে না ভাই, দিতে হবে। কারণ আমি আমার কুলবধূর চোখের জল কখনো সহ্য করতে পারবো না। নির্লজ্জের মতো হাসছিস রাস্কেল। হ্যাঁ দাদা, তোমার মুখে কুলবধূ শব্দটা শুনে আজ আমার অনেক দুঃখের মাঝেও হাসি পাচ্ছে। দাদা, তুমি শুধু কুলবধূ শব্দটাই জানো, কুলবধূর আসল অর্থ তা তুমি জানতে, তাহলে আজকে মেয়েটার দুচুকে অঝরের ধারা ছোট্ট আর ব্যর্থ জীবনের অন্ধকারে হারিয়ে যেত না। সেদিনের এই গন্ধ, এই সবের জন্য তুমি দায়ী। আমি দায়ী? শুধু তুমি দায়ী। আমি দায়ী? শুধু তুমি দায়ী। ভাই রে, মানুষের জীবনে হাসি আর কান্না সমান সমান, তাই বেশি হাসতে হলে অন্যের হাসি কেড়ে নিতে হয়। আরে এত ভয় পাবার কি আছে? আরে অঞ্চল তোমাকে মেনে না নিল তো ক্ষতি কি? আমি তো আছি, আমি তোমার যৌবনের জ্বালা একেবারে শীতল স্বাধীন চৌধুরী। তোমার কোনো কিছু জানতাম না বাকি নেই, তাই তোমার বুকে সারা দিতে আজ আমি আছি বেরিয়ে আমি এখান থেকে আপনি কি করে ভাবলেন একেবারে শিকার ছিনিয়ে নিয়ে যাবেন আর বাঘ কোনো প্রতিবাদ করবে না? তাই কি কখনো হয়? আমি করবো আমি বৃদ্ধ হলে আর পাত্র ওই শক্তিশালী হোক, তবু সে জানোয়ার আর মানুষ কখনো তোমার মতো জানোয়ারকে ভয় করে না। তোমার মতো জানোয়ারকে ভয় করে না। তোমার মতো জানোয়ারকে আমি লড়বি না মারো। কি কোন কোহাবের দলের লোক আমার লজ্জা হতে ইজ্জত নিয়েছে? আগে বল সেই কুত্তা মাস্টার কোথায়? আমি তাকেই আমি দেখলি তো মংরু, দেখলি তো এই দুর্যোধন গাঙ্গুলির দেহে কাটার চোর লাগানো হচ্ছে বড্ড কঠিন কাজ। আর এই কথাটা তোদের এই স্বাধীনতা সংগ্রামী স্বাধীন চৌধুরী কিছুতে বুঝতেই চাই না। আজ আবার এসেছে আমার গুহা থেকে আমার শিকার ছিনিয়ে নিয়ে। আমি করবো দুর্যোধন গাঙ্গুলি। এই বৃদ্ধ বলে তুমি মনে করো না যে আমার বাহু তো দুর্বল হয়ে গেছে, পঙ্গু হয়ে গেছে? তাই কখনো হয়, তাই কখনো হয়। আর আপনি হচ্ছেন গিয়ে স্বাধীনতা সংগ্রামী। কিন্তু স্বাধীন বাবু, আমি আপনাকে সম্মান জানাবো কি করে বলুন তো? আপনি যদি স্বাধীন না হন তাহলে তো আমি আপনাকে সাধু মানে সম্মান জানাতে পারবো না। দুর্যোধন গাঙ্গুলি
এদের রকেট আমার মতো নেতার কাছে কাজ করতে করতে কত বুদ্ধিমান হয়ে গেলে দেখতে পাচ্ছি। রকেট তুই ঠিক বলেছিস, রকেট একদম ঠিক কথা বলেছিস। আমরা বরং এখন একটা সমাজ সেবামূলক কাজ করে ফেলি। সমাজ সেবামূলক কাজ? এই স্বাধীন চৌধুরী জনগণের কাছ থেকে ভাষণ দিয়েছে। আমি দুর্যোধন কাকুরি নাকি এই এলাকার পুকুর খননের জন্য 50 লাখ টাকা আমি আত্মসাৎ করেছি। তুমি আত্মসাৎ করেছো? এই সরকার বিভিন্ন এলাকায় পুকুর খননের জন্য যে 25 লক্ষ টাকা বরাদ্দ করেছিল, সেই টাকায় আপনি কটা পুকুর খনন করেছেন বলুন? অনেক পুরো লাগে সরকারের কাছে এই টাকা চালিয়েছে, কত পুকুর কেটেছে, এই সব হিসাব ব্লকে দিতে হবে। হিসেবটা আমি পাই টু পাই দিয়ে দেবো, পাই টু পাই দিয়ে দেবো। স্বাধীন চৌধুরী, আপনি মনে করুন এই মঙ্গল পিঠটা হচ্ছে কুসুম ডানার ফিল্ড, আর এই ধনুকটা হচ্ছে মাটি কাটার এই মুহূর্তে মঙ্গল অত্যাচারের কাহিনী এই সাঁওতাল মুন্ডারা জানবে, সেই মুহূর্তে তারা খেপা কুত্তার মতো তোমার ওই বাংলো থেকে ছুটে আসবে। আপনি কিন্তু হিসাবটা পাইনি দিয়ে নেবেন কেমন? মনে করুন এটা হচ্ছে উপস্থিত জনগণ আপনাদের জন্য আসা 50 লাখ টাকার ঋণ শোধ করতে আমার মতো এমএলএ মাননীয় দুর্যোধন গাঙ্গুলি এই শুয়োরের বাচ্চা মঙ্গল পিঠের উপর খনন করব একাধিক প্রশ্ন। আমি আর সহ্য করতে পারছি না, এখনো হিসেবটা পুরোপুরি মিলে যায়নি। এই পিঠের মধ্যে আমি গর্ত করলাম, এবার ওই গর্তে আমি রোপণ করব অসংখ্য রক্ত বীজের চারা। আর সেই বিপ্লবে তোমার সাজানো বাগান একদিন মহাশ্মশানে পরিণত হবে। মহাশ্মশানের মুখে আমরা সব জনগণের চিতা সাজাবো। তার আগে ওই জনগণের সামনে তুলে দেবো তোমাদের বড় দাঁড়িতে। তার আগে আপনি যে চোখ দুটো দিয়ে মাননীয় দুর্যোধন কাকুলির দিকে তাকাচ্ছেন, সেই চোখ দুটো স্বাধীনতা সংগ্রামী স্বাধীন চৌধুরীর চোখ দুটো তুই তুলে না। কি করছেন স্যার? ভালোই করেছেন আপনি জানেন অফিসার, জানেন এই মঙ্গলুর উপর হত্যা করছিল এই স্বাধীন চৌধুরীর লোকেরা। পিঠের মধ্যে অসংখ্য গর্ত দেখছেন, আর সেই প্রতিশোধ নিতে এই মঙ্গল স্বাধীন চৌধুরীর চোখ দুটো দাঁড়িয়ে থাকিস না বাবা, ছবিটা ওই অফিসারের হাতে দিয়ে দেন। অফিসার, এই রকেটের হাতে ছুরিটাতে ফিঙ্গারপ্রিন্ট বসানোর দায়িত্ব কিন্তু আপনার। কথাটা আপনি মনে রাখবেন। আমি তাহলে এখন আসি। আর কেসটা কখন কিভাবে ঘটেছে আপনি ঠিক করে সাজিয়ে নেবেন। এবার সবাই মিলে বলুন, মেরা ভারত মহান, গাও দুর্যোধনের জয়গান। বাচ্চা
সারা জীবনটা সারা জেলের কাছে মরকা লাই যাবে না বাবু, আমার দেহ থেকে কত বিপদ করেছে, ওরাই বাবা দিকে চোখে অন্ধ করেছে। চুপ! স্যার যখন বলেছেন তুই অপরাধ করলেও অপরাধী আর না করলেও অপরাধী, চলে বলছে সব শেষ, নিমেষের মধ্যে পৃথিবীর সমস্ত আলো আমার সামনে থেকে হারিয়ে গেল। আজ আমি অন্ধ, আমার একমাত্র সঙ্গে উঠবো উঠো অন্ধকার। কাঁদিস না রে মা, কাঁদিস না। ওরে এই যুগে তোর স্থূল মূল্য কেউ দেবে না রে। এটা যে কাপুরুষতার যুগ, এটা যে বিশ্বাসঘাতকতার যুগ। তাই তো ওই কুলির মেয়েটা ভরে না, ওই স্বার্থের থেকে ধরে বসে পাগলের রাস্তা আছে, ওদের মনে তো আছে, ভয় আছে, অবস্থা নেই, কিচ্ছু নেই। সত্যের বাণিয়া প্রভা হয়ে গেছে, প্রতিবাদ হলো হাহাকার, প্রতিবাদ হলো হাহাকার। সত্যের বাণিয়া প্রভা হয়ে গেছে, প্রতিবাদ হলো হাহাকার, প্রতিবাদ হলো হাহাকার। ন্যায়ের কুচোখে আঁধারের মেলা, ন্যায়ের কুচোখে আঁধারের মেলা, অন্যায় হলো জীবনের আর কতদিন, আর কতদিন, কতকাল এভাবে অপরের জান নিয়ে বন্দি জীবন কাটাতে হবে? এই জীবনকে আমার ভাবতে অনেক ভালো দাদা। এই দুর্বিষহ জীবন যন্ত্রণা থেকে আমাকে তুমি মুক্তি দাও দয়াময়, আমাকে তুমি মুক্তি দাও। ঠিক আছে চন্দ্রা, এই বাড়ির প্রত্যেকের ব্যবহারে যদি তুমি অসন্তুষ্ট হয়ে থাকো, তাহলে আজ আমি জ্যাঠামণিকে বলে তোমাকে এই বাড়ি থেকে চলে যাওয়ার ব্যবস্থা করে দিচ্ছি। না না বিপ্লব বাবু, ও কথা বলে আপনি আমাকে লজ্জা দেবেন না। এই বাড়িটাকে স্বর্গ বললে কম বলা হবে, আর আপনাদের মতো মহান মানুষ বোধহয় এই পৃথিবীতে কমই দেখলাম। তাহলে তুমি মুক্তি চাইছো কোন দুঃখে? নিজের জীবনের বোঝা অপরের বুকে চাপিয়ে দেবার দুঃখে। বোঝা নয় চন্দ্রা, ও আমার মানবিকতা। কিন্তু এই উদার মানবিকতা কতদিন শাসন করতে পারে? যতদিন না তুমি খুঁজে পাচ্ছ নিজের একটা স্বাধীন আশ্রয়। আমার মতো একটা অপ্রাকৃতিকে কে আশ্রয় দেবে? যদি আমি দিই, আপনি জীবন যুদ্ধে জয়লাভ করতে হলে একটা সঙ্গিনীর বড়ই প্রয়োজন। তুমি পারবে না চন্দ্রা, আমার জীবন যুদ্ধে জয়লাভ করতে একটা সঙ্গিনীর বড়ই প্রয়োজন। তুমি পারবে না চন্দ্রা? আমি পারবো, খুব পারবো। তুমি সাহস দিলে আমি সব পারবো, কিন্তু এত সুখ আমার কপালে সইবে তো? ভাগ্য যদি আমার শুধু দুঃখই দেয়, সে দুঃখও না হয় আমরা সমান ভাগে ভাগ করে নেব। আর আমি কি করবো জানো? কি করবে? আলো আর আলো নিয়ে তোমার খুশি মনকে নতুন করে জানলাম। মনে হয় আজ আমি হাজার সূর্য ওঠা দেখলাম। মনে হয় আজ আমি হাজার সূর্য ওঠা দেখলাম।
বাবু এদেশের স্বাধীনতা বাবু ওই স্বাধীনতা সংগ্রামীকে আমি ডেকে ডেকে বলছি, ওগো শহীদ, তোমরা রক্তের বিনিময়ে যে স্বাধীনতা ভারতবর্ষে এনে দিয়েছ, একটিবার শুধু চেয়ে দেখো সেই সুন্দর স্বাধীনতা কি সৃষ্টির বাবু এই সরিয়া আজ যদি আমি তোকে ডাকতে গেছি তাহলে তাকে আমি জিজ্ঞাসা করতাম যে এই দেশের জন্যই তুমি ফাঁসির মঞ্চে গলায় জড়িয়ে পড়েছি। আর যদি আমি নেতাজি সুভাষচন্দ্রকে কাছে যেতাম তাহলে তাকে আমি জিজ্ঞাসা করতাম যে এই স্বাধীনতার জন্যই কি তুমি আজাদির আমাকে চুপ করে বাবু চুপ করে মাঝখান থেকে সরে যা রে। ও শহীদ হলা স্বাধীনতা শহীদ এই দেশ আর কাপুরাতে পড়ে গেছে। অন্যায়ের প্রতিবাদ করার মতো একটি মানুষ এই দুনিয়ায় নেই। তাই তোমাদের কাছে আমার অনুরোধ, তোমরা আমার নেমেছ এই ভারতের মাটিতে, তোমাদের মধ্যে হুঙ্কারে বঞ্চিত হবে আকাশ বাবলার দিকে দিকে সরে দাও। তোমরা জাতীয় মুক্তি দেখান, তোমরা আমার চাকরাও করে চিৎকার করে বলো বন্দে সেদিন তুমি থানায় সারাকে একাবে খুব পিটন পিটিয়েছিলে। আজ দেখবো কোন সারা তোমাকে আমার হাত থেকে বাঁচায়। কারণ কুণাল বাবুকে দিয়ে একটা রং মেসেজ পাঠিয়েছে যে আজ রাত 12টার পর শেষ ঘাটটা পোথাতে দুখানা লরি চোরাই মরলে বিপদে আসবে। আর সেই লরি দুটাকে নাম করতে সারাকে অবশ্যই আসতে হবে। সারা ভগবানের শান্তি নেই যে সালাকে আজকে আমার হাত থেকে রক্ষা করে। এত লড়ি তো এলো না, তবে কি রং মেসেজ ছিল? আর আসল মেসেজ হলো আমি সাক্ষী দেবো স্যার। ওই রাজনীতির কালো পাহাড় করে যে তুমি সাম্রাজ্য করে ফেলেছ, তা চাষের ঘরের মতো আমি ভেঙে খান খান করে দেবো। আর এরপর আমি দেখবো ওই আইনের হাত থেকে কেমন করে তুমি বাঁচো। হ্যালো হ্যালো, এমএলএ চৌধুরী কমল স্পিকিং। সর্বনাশ হয়ে গেছে স্যার। ডিএসপি কে ফোন করতে এসে রকেট ধরা পড়েছে। মারের চোটে রকেট সমস্ত গোপন কথা ফাঁস করে দিয়েছে। কাল সকালে ওকে রাজসাক্ষী বানিয়ে কোর্টে চালান করা হবে। আজ রাতের মধ্যে রকেটকে আমার চালান এবং ওকে আমার কাছে হাজির করার দায়িত্ব কিন্তু আপনার। অসম্ভব স্যার। রঞ্জন বাবুকে ছেড়ে দেওয়ার পর ডিএসপি আমাকে সন্দেহ করে। তাছাড়া পোড়া পাহাড়ের মধ্যে রকেটকে চলো
কে কাকে সন্দেহ করে না করে তা আমার জানার কোনো প্রয়োজন নেই। আমার শুধু রকেটকে প্রয়োজন। আজ রাত্রের মধ্যে রকেটকে আমার এখানে পৌঁছতে না পারলে কাল সকালে তোমার স্ত্রী আর শিশু পুত্রের লাশ দুটো গঙ্গায় ভাসবে। স্যার 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 আমার কথাটা একবার শুনুন স্যার, প্লিজ স্যার, প্লিজ স্যার। সারা সুয়ারের বাচ্চা আমাকে বিপদে ঠেলে দিয়ে নিজে বাঁচতে চাইছে। ও কেন যে সারার সাথে হাত মিলিয়েছিলাম, এখন আমি কি করি? মারা 3 মাস ধরে রিহার্সাল দিচ্ছে। না পারলে আমার স্ত্রী পুত্র না, যেমন করে হোক রকেটকে আমাকে বের করতেই হবে। আগে তুই বিচারটা করে দিয়ে যা। কিসের বিচার? ওই শালা মাস্টার আমার বিটি ইজ্জত দিয়েছে, ওর বিচার কর দাঁড়া বাবু। আরে যা যা, সব ছোটখাটো ব্যাপার নিয়ে মাথা ঘামানোর সময় আমার নেই। ছোটখাটো ব্যাপার কি বলছিস দাঁড়া বাবু? আমরা ছোট জাত বলে ওদের ঘরে মেয়ে মানুষের অসম্মান ছোটখাটো ব্যাপার ওটা। যা যদি তোমার ঘরে মা বন্ধু ঘটতো। চুপ কর ছোট লোক, একটা বাজে কথা বললে মেরে মুখ আমি তোর ভেঙে দেবো। ভাগ এখান থেকে। আমি জানতে চাই তোমার বিচার করবি কি নাই, ওই মাছটাকে তুই ধরে নিয়ে যাবি কি নাই? যদি না ধরে আমরা তোকে ঘিরে ধরবো, জোর করে ধরবো তোমার ওই আইনে পোতা, চিনাই নেবো তোমার ওই আইনে হাতিয়ার, তারপর সেই আইনে হাতিয়ার নিয়ে আমরা নিজেরাই সারা মাছটার বিচার করবো। শালা ইডিয়েট! শোন রে ইডিয়েটের দল, তোদের মতো ছোট লোকদের জন্য আইন নয়, আইন এখন বড় লোকদের টাকার বান্ডিলের ওপর নড়াচড়া করে। যেদিন টাকার ওপর টাকা ঢালতে পারবি সেদিনই আইনের সুবিধা নিতে আমার কাছে ছুটে আসি। কেমন? দাঁড়া বাবু কি ভুলে গেল বেটি? বাবু ঠিক কথাই বলেছিস সর্দার বাবা। এই দেশের আইন ওদের এই গরিব ছোট লোকদের জন্য নয়। তাই বলছি, আমরা এখান থেকে কোথাও পালিয়ে চল, এই, কোথাও পালাবো না, আমরা বদলা না নিয়ে কোথাও যাবো না। কেমন করে বদলা নিবি সর্দার বাবা বল? ওদের যে লোকজন নাই, ওদের যে লোক বল অনেক বেশি। ওরা যদি একদিন আমাদের গায়ে হাত দিই তাহলে ওরা আমাদের ফাঁসিতে চড়িয়ে দিবে, আর ওদের কুচি কুচি করে কেটে কাকে ভাসিয়ে দিলেও ওদের আইন কোনো বিচার হবে না। তাই বলছি, লজ্জাপতি লজ্জা হারানোর কথা কাউকে তুই বলিস লাই, বলিস লাই। আমি আমার লজ্জা টাকা দেওয়ার জন্য ওই নদীর জলে ছাপ দিয়ে দোকানের মধ্যে দিব না রে লজ্জা বেটি। বেঁচে দেখি এই কালামকে আমি কেমন করে দেখাবো রে সন্তান? এই সমাজে আমি কেমন করে মুখ দেখাইব? তার চেয়ে তুই আমাকে কোলা টিপে শেষ করে ফেল, শেষ করে ফেল সন্তান বাবা। দোকানের মধ্যে দিব না রে লজ্জা বেটি। তুই শান্ত হ রে লজ্জা বেটি, তুই চুপ কর, তুই শান্ত হ রে লজ্জা বেটি। রাত ভোর হতে চলল, অথচ ওই ব্রিলিয়েন্ট অফিসার এখন রকেটকে আমার কাছে পৌঁছে দিতে পারলো না। কিন্তু ওই রকেট যদি ডিএসপির কাছে রাজ সাক্ষী হয়ে যায় তাহলে আইনের হাত করা করতে আমার হাতে। আমাকে যেমন করে হোক মন্ত্রী হতে হবে, তার জন্য প্রয়োজন হলে পালিয়ে এসছি স্যার, ওই সব ডিএসপি চোখ থেকে তুলে দেয় পালিয়ে এসছি। সাবাস 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 রকেট সাবাস, ওই অফিসারটা হলে আমার কথা রেখেছে। তোমায় ঘিরে পেয়ে আমি ভীষণ খুশি হয়েছি রকেট, অফিসারটা হলে আমার কথা রেখেছে। ইয়েস স্যার, নিজের জীবন বিপন্ন করে বহু কষ্টে আমি রকেটকে জেল থেকে বার থ্যাংক করেছি। ইউ মিস্টার দত্ত, থ্যাংক ইউ। আমি আপনার প্রমোশনের কথাটা আমার নলেজে থাকবে আর বিশ্বাস। রকেট তুমি নিজে বাঁচিয়ে আমাকে বাঁচিয়েছ, আর আমার আইনের জালে হাত করা করাবার কোনো চান্সই থাকলো না। কিন্তু স্যার 2-4 দিনের মধ্যে ওই ডিএসপি কে না সরাতে পারলে বেটা ঠিক একটা ক্লু বুঝে পাবে। তাছাড়া রকেট সমস্ত কথা ফাঁস করে দিয়েছে। একদম মিথ্যা কথা বলবে না। রকেট বলতো বাবা, এই অফিসার যা বললো তা কি সত্যি বলছে? তুই কি ডিএসপির কাছে সবসময় রঞ্জন, এই রকেট ওই ডিএসপির কাছে সমস্ত গোপন তথ্য ফাঁস করে রাজ সাক্ষী হয়ে উঠেছে। তাই শুয়োরের বাচ্চাকে
লাশকে একেবারে মায়ের ভোগে পাঠিয়ে কিন্তু এটাও যদি জানাজানি হয়। হবে তো, হবে। আরে তোমরা ঘটনা জানাজানি হবে না তা বললে কি হয়? জানাজানি তো হবে। রকেট হচ্ছে আমার ইউনিয়নের সক্রিয় কর্মী। কাল রাতে ওই ডিএসপি রকেটকে লকআপে নিয়ে গিয়ে বেধড়ক পিটিয়ে একেবারে মায়ের ভোগে পাঠিয়ে দিয়েছে। হ্যাঁ, মায়ের ভোগে। আর ওই জঙ্গলে রকেটের লাশটা ফেলে দিয়ে গেছে। আর তার প্রমাণ আপনি আমি Yes, আপনি এদিকে রকেটের বাড়িতে বৃদ্ধ বাবা তামাশ। হ্যাঁ, ওর একটা সত্য বিবাহিত বউ আছে। কে বললো বিয়ে হয়নি? বিয়ে হয়েছে। রকেটের বউয়ের ভূমিকায় অভিনয় করবে মিস লি। আবার অভিনয় Yes, আমার অভিনয়। কাল সকালে এই রকেটের লাশটাকে কাঁধে করে নিয়ে রাস্তার মাঝে শোক মিছিল হবে। রকেটের লাশকে সকলে নিয়ে শোক মিছিল করবে। আর দুর্যোধন গাঙ্গুলি মানে আবার একটা হবে রকেট খুন হলো কেন? ডিএসপি তুমি জবাব দাও। জবাব তোমায় দিতেই হবে। আমাদের মধ্যে রকেটকে খুন করা হলো কেন? ডিএসপি তুমি জবাব দাও। ডিএসপি তুমি দূর হটাও। আপনারা কার সব মিছিল করছেন? ওগো দুঃখী কোথায় গেলে গো? এখন আমি কি করে যাবো গো? এ কি করে সম্ভব? হ্যাঁ, আপনারা নিশ্চয়ই ভুল শুনেছেন। হ্যাঁ, একজন ডিএসপি কখনো এই কাজ করতে পারে না। बिल्कुल साथ वो सारा डीएसपी ये रॉकेट को खून करिए ওগো আমার কি হলো গো? ছি, 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 ছি। আমার ভাবতে অবাক লাগছে। এ আমরা কোন ভারতবর্ষে বাস করছি? এ কি আমাদের সেই স্বাধীন ভারতবর্ষ? যে স্বাধীনতার জন্য ক্ষুদিরাম, প্রফুল্ল চাকি, মাস্টারদা সূর্য সেনের মতো শত শহীদ জীবন দান করেছে। এ কি আমাদের সেই ভারতবর্ষ? একজন 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 পুলিশ অফিসারের চরিত্র যদি এই হয় তাহলে তো খুব মুশকিল। আমরা ওই ডিএসপি খুনি ডিএসপি তদন্তের ভার আমি জনগণের উপর ছেড়ে দিলাম। খুনি ডিএসপি দূর হাঁটো। ডিএসপি তুমি দূর হাঁটো। আমরা ডিএসপি পদত্যাগ চাই। ডিএসপি তুমি দূর হটো। কোথায় রকেট? কে রকেটকে খুন করেছে? আপনি এই মিস্টার দত্ত, কাল রাত্রে লকআপের মধ্যে পিটিয়ে পিটিয়ে আপনি রকেটকে খুন করেছেন। নেভার! আর মাঝরাত্রে ডেড বডিটা নিয়ে গিয়ে ওই জঙ্গলের ধারে ফেলে এসেছে। মিস্টার দত্ত, ইউ চোখে গোটা ঘটনাটা দেখেছি। দেখেছেন? উপস্থিত জনগণ, আপনারা নিজের চোখেই দেখুন। একজন সিনিয়র পুলিশ অফিসারের চরিত্র যদি এরকম হয় তাহলে জুনিয়র অফিসারটা কাজের দায়িত্ব সামলানোর সাহস পাবে কি করে? আপনারা বিশ্বাস করুন, রকেটকে আমি গ্রেফতার করেছিলাম ঠিকই, কিন্তু আমার সামান্য অনুপস্থিতিতে কুমার দত্ত এমন রকম থেকে আমার পড়ে গিয়েছে। মিথ্যা কথা। এবার তারা রকেটকে খুন করেছে আমি জানি না। আপনাদের কাছে আমি 24 ঘন্টা সময় চাইছি জনগণ। আমি রকেটের প্রকৃত খুনির তদন্ত আপনাদের সামনে হাজির করবই। আপনারা আমাকে মাত্র 24 ঘন্টা সময় দিন। উপস্থিত জনগণ, এই ডিএসপি সাহেব শহর ছেড়ে পালিয়ে যাওয়ার চাল করছেন। আপনারা কেউ বিশ্বাস করবেন না, ওকে কোনো টাইম দেবেন না। তাই আমরা বলছি আপনাদের সকলের উপরে আমি ওনার দায়িত্ব আপনাদেরকে ছেড়ে দিয়ে গেলাম। আমরা এই খুনি ডিএসপিকে মারছি না। আমরা এই ডিএসপিকে মারছি না। তোমায় জানাই শহীদ সালাম।
এসপি বিপ্লব চৌধুরী বড্ড বেশি তাই তোমাকে আমি একটু টাইট দিয়ে গেলাম টাইট ওই বাড়িতে গিয়ে বিশ্রাম করো গে যাও বলুন বলুন ডিএসপি সাহেব, এখন কোথায় মাথা, এখন কোথায় আপনার মাম্মা মা মাথা কোথায়? মাটিতে। কেন বলবীর বলুন না তোমার সিলমি হারি আমার না কোথায় রয়েছি বাড়ি মারতে। তুমি নিজেই নিজের পায়ে পুরো মেরেছো বিপ্লব চৌধুরী। তবে ভাববেন না স্যার, আপনার শূন্যস্থান আমি খুব শীঘ্রই পূর্ণ করে দেব। মূর্খ বোকা জনগণ, তোমরা দুর্যোধন গাঙ্গুলির পাতা দিয়ে পা দিয়ে আমাকে অবিশ্বাস করলে, আমাকে প্রহার করলে। আমি 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 প্রমাণ করে দেবো আইন কখনো ভীরু কাপুরুষ নয়। সমস্ত অশুভ শক্তিকে দমন করার ক্ষমতা আইনের আছে। আমি তোমাদের কাছে হাত জোড় করে ভিক্ষা করছি জনগণ। আমরাই তোমার আমাকে মাত্র 24 ঘন্টা সময়, এই 24 ঘন্টা সময় মিথ্যের অমানিসা আমার সত্যের চোখটাকে গ্রাস করেছে। তাই তো আমার আদর্শ আজ বেড়ে গেছে। সেই জন্য তো বলছি এবার তুমি পুলিশের চাকরি ছেড়ে দাও। সুচন্দ্রা, পুলিশের চাকরি আমি ছেড়ে দেবো? কেন দেবে না? যে দেশের আইনকে সত্যের পথে চলতে গিয়ে হোঁচট খেয়ে পড়তে হয়, সেই আইনের সেবা হয়ে কি লাভ? হোঁচট খেয়ে পড়লেও আইন একদিন তার সমহিমায় উঠে দাঁড়াবে। এই চন্দ্রা, হাজার মেঘা অন্ধকারের মাঝে তোমার হাত টুকরো সত্যের হাতে কে করবে? আলো যতই ক্ষীণ হোক, ক্ষান্ত প্রতীককে সে ঠিক পথ দেখাবে। তাহলে কি তুমি এই চাকরি ছাড়বে না? না চন্দ্রা না, এই চাকরি থাকলে যে আমার যখনই স্বপ্ন ছিল স্বপ্নই থেকে যাবে। আমার আদরের বোন আঁখি চিরবন্দিনী হয়ে থেকে যাবে। আর তোমার জীবনের প্রতিশোধ যে কোনো দিন নেওয়া হবে না চন্দ্রা। চাই না আমি প্রতিশোধ। সব হারিয়ে আজ আমি তোমাকে নতুন করে পেয়েছি। আর তুমি যদি হারিয়ে যাও, আমি যে অসহায় পড়বো। চন্দ্রা, এমন করে তুমি আমাকে দুর্বল করে দিও না। বিপ্লব চিরদুর্দাম চিরদুর্বার, কারোর ভালোবাসার গতিপথকে রোধ করতে পারবে না চন্দ্রা। বিপ্লবদা, একটা ভেবে দেখো তো চন্দ্রা, যারা দিনের পর দিন নির্যাতিত হচ্ছে, অবহেলিত হচ্ছে, মরার মতো বেঁচে থেকে শুধু চোখের জল ফেলছে, আমি ছাড়া তাদের কে দেখবে? কিন্তু ওরাই তো তোমাকে অবিশ্বাস করছে। বিশ্বাসের আলো জ্বালিয়ে ওদের মধ্যে আমি অবিশ্বাসের অন্ধকার দূর করবোই চন্দ্রা। শুধু তুমি আমার পাশে থাকো, আমি সারা দেশবাসীর সামনে প্রমাণ করে দেব আইন কখনো ভীরু কাপুরুষ নয়। পৃথিবীর সমস্ত অশুভ শক্তিকে দমন করার ক্ষমতা আইনের আছে। আমি নিজেকে নির্দোষ প্রমাণ করে ওই শয়তান দুর্যোধন গাঙ্গুলির মোকাবিলা করতে আবার আমি নতুন করে জেগে উঠলাম। তারপরে মন্ত্রী হব। জনগণের রক্ত খাবো। দিতে দিতে गिरे सो नेतारा कभी देता नहीं, सिर्फ लेता है। ना ये कुछ नहीं है। ये डकॉ गिरे जितने मंदिर है, डकॉ की मंदिर होगा कमाएगा। ওরে আমি প্রজাপতি মন্ত্রী হব। প্রজাপতি মন্ত্রী? আর সেই জন্যই তো আমি প্রজাপতি চিহ্নে ভোটে দাঁড়িয়েছি। ওই ছেলে মেয়েদের বিয়ের জন্য আর এই ফটকের দরকার হবে না। যারা বিয়ে করতে চাইবে আমার এই প্রজাপতি অফিসে দরখাস্ত করলেই আমি তাদের একবারে বিয়ে করে নেবো। না মানে একবারে বিয়ে দিয়ে ছেড়ে দেবো। তুই কাকে বিয়ে করিস?
আসছে যে বুড়ি तुम ठीक बोलिए जेठालाल। इस बंगाल में एक साइड बढ़िया लड़कियां थे, उसको देखने की खातिर और प्यार करने के लिए भी एक सौ पाँच मिनट। तुम ठीक बोला भैया आज तो हम मिले को शादी करेगा क्या तुम लीली रानी को शादी करते? सिर्फ हम नहीं दिल्ली रानी भी हमको शादी करेगा खामोश! की बोला हमारे खामोश बोलो ये खामोश तो बाप तो बोलो यहाँ से भाग जा साला। तो नंबर टिके नंबर भगाया था वो तो मरेगा वो तो मरेगा साला बंगाली का बच्चा बाद में तेरे को जरूर समझाएगा ये शानदार प्रसाद कैसा चीज है। पहले लीली रानी को शादी करने दे। লিলি রানীকে শাদি করার জন্য শ্বশুর বাড়িতে দেয় তোমার দামকে সাথে শাদি बहुत अच्छा, बहुत अच्छा। ससुराल जाने के लिए हम एकदम तैयार आछे। कौन हो तुम? कुली? পালানোর চেষ্টা করলে আমি গুলি করে ये कैसा बात? अरे हम तो बिल्कुल सादा सीधा आदमी आछे, तो मेरा क्या कसूर? বেআইনি মাদক তোমার চোরা কারবার চালান করার জন্য তুমি দেশের সর্বনাশ করেছো আর মদের মাঝে দোকান লাগিয়ে তুমি এদেশে অনেক ভালো মানুষের সর্বনাশ করেছো তাই তোমার মতো কলমাদিকে গ্রেপ্তার নেওয়ার জন্য আর এমএলএ দুর্যোধনকে তদন্ত করার জন্য সিবিআই ইন্সপেক্টর বন্ডালী গুপ্তকে সাথে হয়েছিল মিস লিলি मैं बिल्कुल बर्बाद हो गया। अबे साला एमएलए तेरे लिए हमें इतना कुछ बोलो। अरे साला डीएसपी साला सुअरे बच्चा नहीं ना बड़ी 2 रुपया हमें घुस ली लो और साला मेरा क्या फायदा बोल लो। ओहो এই না চলো সারা জীবন লকআপে বসে তুমি সেই হিসেব করবে চলো मैं बिल्कुल मर गया। বাবু মশাইরা তোরা আমার বউকে কোথাও রেখেছিস বল না কেনে আমার বউ সেই বদলা নিতে ছুটে গেছে এখনো আমার বউ ফিরে আসলো নাই কেনে বল না বাবু মশাইরা আমার বউকে তোরা রেখেছিস বল না বাবু মশাইরা বল না হারিয়ে গেছে গো। কি বললি হারিয়ে গেছে। সারা দুনিয়ার মাঝে যে পাতা আছে মাকড় সাজা ওই জানে আটকে পড়লে কেউ কি বেরোতে পারে? আমার বউকে কেউ বেঁধে রাখতে পারবে নাই সে চাল ছেড়ে নিশ্চয়ই বের হয়ে আসবে পারবে না, পারবে না। ও ওই যাইছে মিথ্যাচার উদ্ভাবনাচার ওই চাল ছেড়ে বেরোনো বড় শক্ত বড় কঠিন কাজ। হে পাগলা বাবু যদি বাঁচতে চাস পালিয়ে যা, পালিয়ে যা, এখান থেকে পালিয়ে যা দূরে, ওই বহু দূরে। আমি একা কোথায় যাবো পাগলা বাবু বগুড়ুর লেগে মনটা যে আমার হাউ হাউ করে কাঁদছে ও বগুড়ুকে নিয়ে আমি যে কত স্বপ্ন দেখতাম পাগলা বাবু পাগলা বাবু স্বপ্ন তো আমিও দেখেছিলাম। আমার ছোট্ট সংসার সর্বদাই হাসি খুশিতে ভরে থাকবে। আমার একমাত্র বোন সুখে শান্তিতে সংসার করবে। আমার ভবিষ্যৎ আগামী দিনের স্বপ্ন আমার অভি পাগলা বাবু আমার আদর্শে বড় হয়ে সমাজের মুখ উজ্জ্বল করবে, দেশের মুখ উজ্জ্বল পাগলা বাবু কিন্তু একটা ভবিতব্য আমার জীবনের হিসাব সব উলট পালট করে
একটা রিপোর্ট, অত্যাচারের রিপোর্ট, ব্যভিচারের রিপোর্ট, ধ্বংসের রিপোর্ট। আর সেই রিপোর্ট নিয়ে আমি ছুটে যাবো অগণিত জনগণের দুয়ারে দুয়ারে, বিবেকের কোষাঘাতে জাগ্রত করবো তাদের ঘুমন্ত চেতনাকে। তারপর তাদের নিয়ে আমি করে দিব অনেক সন্দেশ সংগঠন, আর সেই সংগঠন নিয়ে আমি সরকার মুক্ত বাংলাদেশ চ্যালেঞ্জের মোকাবিলায় প্রতিহিংসাকে আমি রয়েছি। ওই সরকার মুক্ত বাংলাদেশ স্বাধীন বাংলা মঙ্গলকে খুঁজতে যে তুই হয়তো নিজেই একদিন হারিয়ে যাবি। দারোগা বাবু, তুই আমার মঙ্গলকে দেখেছিস? দারোগা বাবু, শুধু দেখেছি কি রে, তোর মঙ্গলকে লকাপের মধ্যে জামাই আদরটা তো আমিই করেছি। নাই, আমার মঙ্গলকে ছেড়ে দে দারোগা বাবু। কিন্তু তোকে যে আমার মনে ধরেছে ঠকি, দারোগা বাবু, যৌবনের মধুর মিষ্টি গন্ধ আমার কামনার খিদেটাকে একটু একটু করে বাড়িয়ে তুলেছে। তুই ছোপে গাড়ি চলতে পারিস? তুই আমাদের অনেক ক্ষতি করেছিস দারোগা বাবু। আর আমরা মার খেয়ে চোখের জল ফেলবো নাই। এবার মারের বদলা মার খেয়ে তোদের বিষ দাঁত আমরা ভেঙে দিব। কি বললি শয়তানি? ভেঙে যাবে আমি কি করি? তুই যে আমার বিষ দাঁতগুলো ভাঙতে চেয়েছিলি না, সেই বিষ দাঁত দিয়ে তোর সারা শরীরটাকে আমি ক্ষত করে দেবো। সারা জীবন তোর আমি আমার ওদের খাবার ভেবেছিলাম, কিন্তু লাই এই মেয়ে মানুষের মাঝে লুকিয়ে আসছে একটা কাল নাগিনী। সেই কাল নাগিনীর সমল মেয়েটাকে খুন করে ফেললাম, এমন অমূল্য সম্পদটা কি ভোগ না করে? লজ্জা বেটি তো কোথায়? যে মাখন সরকারি কণ্ঠস্বর পরের বাচ্চা এদিকে আসছে মনে হয়। লজ্জা বেটি কি হবে? আছে বলে ওই ঝোপের মধ্যে যে লুকিয়ে পড়ি। আমার লজ্জাবেটি মোট করে মাটিতে ঘুরে আছে কেন? আমার বেটি কোথা বলছে এখানে? লজ্জাবেটি কোথা বল? লজ্জাবেটি তুই যদি একবার কোথা বল? লজ্জাবেটি তুই একবার তো মেরে টাকা লজ্জাবেটি তুই আমাকে জিনা দিতে পারিস না লজ্জাবেটি? আমি টাকা নিয়ে থাকবো লজ্জাবেটি, তুই একবার কোথা বল? লজ্জাবেটি তুই একবার তো বদলা আমি নেবই আখিরানে। তোমার দাদা ওই ডিএসপি বিপ্লব চৌধুরী আমার দেহে যতগুলি ক্ষত চিহ্ন এঁকে দিয়েছিল, তার প্রতিশোধ নিতে আমি তোমার যৌবনে ঠিক ততগুলি ক্ষত চিহ্ন এঁকে দেব। জোরে, আরো জোরে চিৎকার করো, আর আমিও জোরে জোরে হাসতে হাসতে মুক্তি চাইছো আখিরানে। কিন্তু না, এই জীবনে তোমার আমি মুক্তি পাওয়া সম্ভব নয়, কারণ আমার দাদার সঙ্গে তোমার বিয়ে হলেও তোমার এই কালী চৌবনে আপনার সে নেওয়া আর সেই অধিকার আমি আদায় করে নেবই।
তোদের আমি কাউকে ছাড়বো না, লম্পট চালা। তার আগে আমি তোদের দুজনকে খুন করে আমার সমস্ত প্রমাণ আমি সেটা নাপাত করে দেবো। অঞ্জলি আমার অঞ্জন আগে তুই আমায় খুন কর এই সব কিছুর জন্য আমি দায়ী। তোমরা আমি কাউকে ছাড়বো না। তোমরা আমাদের ভাই বোনের সম্পর্ককে কলঙ্কিত করেছো। তোমরা আমার জীবনের উদ্যানের স্বপ্নের ফুলগুলোকে ওখানে ছড়িয়ে দিয়েছো। তোমরা আমি কাউকে ছাড়বো না, লম্পট। হ্যাঁ রে ভাই, হ্যাঁ আমি তোর কাছে হাত জোর করে স্বীকার করছি ভাই, আমি দায়ী। আমি রঞ্জনকে দিয়ে আখিকে হত্যা করিয়েছি, আমি আখির ইজ্জত নিয়েছি। আরে রঞ্জন, আচ্ছা অঞ্জন, আমি না বলি মনুষ্যত্ব বিবেক সব কিছু বিসর্জন দিয়ে আমি মন্ত্রী হওয়ার জন্য সব কাজ করেছি, কিন্তু তুই কেন আমার কাজে প্রতিবাদ করবি না ভাই? তুই কেন আমার চরিত্রের সাথে নিজের চরিত্র মেশালি? তুই কেন একটিবারের জন্য বললি না দাদা কাজ তুমি করো না দাদা, তুমি ফিরে এসো। যতই তুমি কান্নার ভান করে সাধু সাজিকা বাবা, আজ তোমার রেহাই নেই। আমি বাঁচতে চাই না ভাই, আমি বিশ্বাস করো, আমি বাঁচতে চাই না। তাই তো তোর ওই হাতের ছবি নিয়ে তুই আমার বুকে বসে করে এলে ভাই, তুই আমাকে মার ভাই, তুই আমাকে পারলাম না বাবা, আমি নিজের হাতে নিজের রক্ত মাথা দিতে পারলাম না। না রে ভাই না, পারতে তো কি হবে রে ভাই, পারতে তো কি হবে? পৃথিবীতে আমার বেঁচে থাকার কোনো অধিকার নেই রে ভাই, পৃথিবীতে আমার বেঁচে থাকার কোনো অধিকার। কাল ইলেকশন, এই রঞ্জনের রাস্তা নিয়ে কাল পুলিশ মহলের শান্তির সৃষ্টি হবে, আর সেই কাজে আমরা আমাদের গোপন কাজটা করে ফেলবো। কথাটা ওগুলো সোজা নিয়ে গিয়ে গাড়িতে তোলো। রঞ্জন বাবু, ওই সমস্ত ব্যাগের মধ্যে যে আসল ভোটের বাক্সগুলো আছে ওগুলো সোজা নিয়ে যেয়ে একবারে গঙ্গায় ফেলে দেবেন। আপনাকে বলতে হবে না স্যার, এইভাবে ভোট বাক্সগুলো বদল না হলে কোনোভাবে ওই স্বাধীন চৌধুরীকে হারানো যেত না। আরে যান রঞ্জন বাবু যান, এবার বিজয় মিছিলের জন্য প্রস্তুত হয়। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। এবার দুর্যোধন গাঙ্গুলি হবে মন্ত্রী আর আমি হব চুরি হয়ে গেল, চুরি হয়ে গেল, ভোটের বাক্স চুরি হয়ে গেল। জনগণ তোমরা জানো তোমাদের অমূল্য সম্পদ চুরি হয়ে গেল। একই খুন আজ তোকে কে আইনের হাত থেকে বাঁচাবে? ওই ব্যালট বাক্সটা কোথায় চুরি করেছিস? ওসব আমি কিছু জানি না স্যার। শাট আপ। অফিস থানা নিয়ে চলে যায়, 30 মিনিট চার্জ করে তবে মুখে কথা বেরোবে। কি লিলি তুমি? লিলা বলুন ইন্সপেক্টর গুপ্তা। আমায় ক্ষমা করে দিন ম্যাডাম। মিস্টার দত্ত, আইন রক্ষক হয়ে যারা আইনের পোশাক পরে সমাজের ক্ষতি করে তাদের আমার ডিকশনারিতে কোনো ক্ষমা হয় না। বিশ্বাস করুন স্যার, আমি কিছু করিনি, আমি কিছু জানি না স্যার। যাকে আপনি কিছু করেন নিজের হাতে খুন করে মেরেছেন। আখির উপর টর্চারি থেকে শুরু করে আজ পর্যন্ত যা কিছু ঘটে যায় তার একমাত্র সাক্ষী আপনি। বিশ্বাস করুন স্যার, বিশ্বাস করুন স্যার, আমি কিছু জানি না স্যার। ইন্সপেক্টর, এনাকে অ্যারেস্ট করুন।
একজন দুটির সামনে এমএলএ থেকে একজন ডিএসপির ক্ষমতা কতটা বেশি ওনার কাছে ভালো করে বুঝিয়ে দেবো। স্যার স্যার আমার ক্ষমা করুন স্যার। এস গুপ্তা, এই লাশটাকে মর্গে পাঠিয়ে ওনাকে থানায় নিয়ে চলুন। আমি দেখছি চুরি যাওয়া ভোটের বাক্স এখন কোথায়। কি হলো এবার ভোটে জিতলো কে? হাই হাই কি হলো এবার ভোটে জিতলো কে? মাননীয় দর্শক বন্ধু, আমি আপনাদের নবনির্বাচিত মন্ত্রী দুর্যোধন গাঙ্গুলি বলছি। বিপুল ভোটে জয়যুক্ত করিয়ে আপনারা আমাকে যে সৌভাগ্যের চিহ্ন সকলে পৌঁছে দিয়েছেন তার জন্য আমি আপনাদের কাছে চিরকৃতজ্ঞ। এবং আমি মন্ত্রী হয়ে আপনাদের প্রত্যেকের সুবিধা অসুবিধা এবং প্রত্যেক কাজ করব, এ আমি আপনাদের কাছ থেকে শপথ করছি। এই দেশকে আমি আবার সুন্দর করে গড়ে তুলবো। না দুর্যোধন গাঙ্গুলি, দেশ আমার নামে আপনাকে রাজনীতির ভণ্ডামি আর আমি করতে দেব না। দেখে ডিএসপি বিপ্লব চৌধুরী, উপস্থিত জনগণ, উপস্থিত জনগণ, মন্ত্রীর মুখোশ পরা এই ক্রিমিনাল যার সমস্ত দুষ্কর্মের প্রধান সাক্ষী আমি কুণাল দত্ত বলছি। এই মহামানবটি সমস্ত ভোট চুরি করে ইলেকশনে জিতেছে। মিথ্যে কথা, না মিথ্যা নয়, হ্যাঁ মিথ্যে কথা। আমি নিজে আসল ভোটের বাক্সগুলো আপনাদের হাতে তুলে দিয়ে ওই নকল ভোটের বাক্সগুলো নিয়ে গিয়ে অফিসে দিয়ে এসেছি। আর আমি সংগ্রহ করেছি আপনার অকুকর্মের সমস্ত সাক্ষী। এ কি লিলি তুমি? লিলি না, আমি সিআইডি ইন্সপেক্টর। মিস গুপ্তা, বন্ধুগণ, বন্ধুগণ, আপনারা কেউ বিচলিত হবেন না। এরা সবাই মিলে আমার বিরুদ্ধে চক্রান্ত করছে, আপনারা কেউ বিচলিত হবেন না। এই চক্রান্তকারীদের আমি উপযুক্ত শাস্তি দেব। না দুর্যোধন গাঙ্গুলি, সে সুযোগ আর আপনি পাবেন না। কি বলছেন? আপনার অপকর্মের সমস্ত তদন্ত আছে। নাও, এবার আন্ডার অ্যারেস্ট। মাননীয় মন্ত্রীকে অ্যারেস্ট করার অধিকার আপনার নেই। জনগণ, আমি আপনাদের সামনে এই মাননীয় মন্ত্রীর বিগত দিনের কিছু কাজের নিদর্শন আমি আপনাদের সামনে তুলে ধরবো। এই মাননীয় মন্ত্রীকে আপনারা সম্বর্ধনা দেবেন। আপনারা বিশ্বাস করবেন না, ওই স্বাধীন চৌধুরী উন্মাদ হয়ে গেছে। এই দুর্যোধন গাঙ্গুলি, এই মাননীয় মন্ত্রী, এই আমার একমাত্র ভাইকে সংগ্রামী করেছে।